নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল। আর আমি শিবম। বইমেলায় যার বই নিঃসন্দেহে সাড়া ফেলেছেন, যদিও তিনি পেশায় লেখক নন, কিন্তু কোনো অংশে পেশাগত লেখকের থেকে কমও নন, আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি। স্যার, প্রথমেই শিবম দাসের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। পেশায় আইনজীবী, স্টুডিওতে যান, বক্তৃতা রাখেন, বিভিন্ন সেমিনারে আপনার অংশগ্রহণ আছে, তা সত্ত্বেও বই লিখছেন, সময় পান কখনো? তো দেখুন, এই কথাটা আমাকে অনেকেই বলে, কিন্তু আমার মনে হয় আমি লিখে আমার পেশাগত কাজ সামলে পরিবারকে সময় দিয়েও অনেক সময় থাকে আমি আরও অনেক কিছু করতে পারি। দেখুন, এই 24 ঘন্টাই তো আমাদের দিন এবং রাত মিলে একদিন এক রাত 24 ঘন্টা। এই 24 ঘন্টাতেই সৌরভ গাঙ্গুলি, লিয়েন্ডার পেজ, আবার ওদিকে স্টিফেন হকিং, তাদের মতো মানুষেরা যদি পারেন তাহলে আমরা পারি না কেন? এটা আমার নিজেকে ছোটোবেলা থেকেই প্রশ্ন করেছি। এই 24 ঘন্টাকে যদি একটু ম্যানেজ করে কাজ করা যায় তাহলে আমার ধারণা পারা যায়। দ্বিতীয়ত, যারা আপনারা অনুষ্ঠান দেখবেন, শুনবেন, তাদেরকে আমি বলবো, ছোটদের জন্য বিশেষ করে, যে ঘুমকে জয় করতে হবে। ঘুমোনো একটা বড় সমস্যা আমাদের জীবনে। আমি দেখেছি যে 24 ঘন্টার মধ্যে আমরা 8-9 ঘন্টা ঘুমোই। আবার ডোপামিন অ্যাডিকশান বলে একটা কথা আছে, কথায় আমরা ফোনটা দেখে নিই। দেখবেন সারাদিনে প্রায় 5-6 ঘন্টা আমরা হোয়াটসঅ্যাপ আর ফেসবুক করি। তাহলে আমরা কাজ করব কখন? যদি এই ব্যাপারগুলোকে জয় করা যায় তাহলে আমার মনে হয় সমস্যাটা অনেকটা দূর হয় এবং সময়ও থাকে। আমরা অনেক সময় নষ্ট করে ফেলি। সেই সময় নষ্ট না করে যদি কনস্ট্রাকটিভ কিছু করা যায়, যেমন আমার লিখতে ইচ্ছা ছিল বহুদিন ধরে। লেখার ব্যাপারটা আমার কাছে এলো কোভিডের সময় থেকে। কোভিডের সময় আমার যারা জুনিয়র তারা আমাকে বলতো, স্যার ভাল লাগছে না, কি করব। তখন আমি তাদের পরামর্শ দিতাম যে এমন কিছু করবার চেষ্টা করো যেটা তুমি আগে করতে পারোনি সময়ের অভাবে। কেউ ধরা যাক গান ভালোবাসতেন কিন্তু গানটা শিখতে পারেননি, গান করতে পারেননি। কেউ ছবি আঁকতে ভালোবাসতেন, তিনি ছবি আঁকতে পারেননি। এখন তো অনেক সময়, এখন তো করা যায়। এই বলতে বলতে কখন আমি লিখতে শুরু করেছি। তারপরে দ্বীপ প্রকাশনের যিনি মালিক শ্রী শঙ্কর মণ্ডল, তিনি আমার কাছে একবার এসেছিলেন লেখা নিতে। আমি তখন তাকে বলেছিলাম, দেখুন আমি লিখতে পারি না, আমি তো বলি আমি উকিল। তখন উনি বলেছিলেন, কথাটা আমার বুকে গেঁথে রয়েছে, যে যিনি ভালো বলেন তিনি ভালো লিখতেও পারবেন। আমি সেই লিখতে শুরু করি এবং বিশ্বাস করুন ঝড়ের বেগে আমার 12টা ইউজ অ্যান্ড থ্রো পেন শেষ হয়ে যায়। আমি হাতে কলমে লিখি। তারপর আমি একদিন শ্রী শঙ্কর মণ্ডলকে ফোন করি যে আপনি আমার কাছে এসেছিলেন, লেখা চেয়েছিলেন, এখন আমার কাছে লেখা আছে, আপনি কি নেবেন? উনি বললেন হ্যাঁ নেব। তখন প্রথম 2020 সালের সেপ্টেম্বরে আমার এই দুটো বই বেরোয়, গরাদের আড়ালে এবং সাদা কালো। এই দুটো বই আমার একসাথে বেরোয়। তারপরে বেরোয় দৌড় বলে একটা বই, তারপরে গ্যাংস্টার, চেকমেট, হানি ট্র্যাপ, এবং এবছরে বেরিয়েছে ভাঙা ঘরে রায়নায়। এটা 6টা গল্প আছে এখানে, এবং আপনারা জানেন কি না জানি না, অন্য প্রকাশন থেকেও আমার বই রয়েছে। মূলত আমার জীবনের অভিজ্ঞতা, তার সঙ্গে কল্পনা মিশিয়ে আমি এই লেখাগুলি লিখেছি। এবং পড়তে পড়তে আপনার মনে হবে যে এর অনেক ঘটনা আপনি জানেন, খবরের কাগজে হয়তো দেখেছেন, যেগুলো আমি মামলা করতে গিয়ে আমারও মনে হয়েছে এগুলো নিয়ে লেখা যায়, সাধারণ মানুষকে সচেতন করা যায়। দেখুন, যারা কিরিটি রায়, ফেলুদাকে ভালোবাসেন তারা আমার এই লেখার প্রধান চরিত্রকেও পছন্দ করবেন। আমার একটা নির্দিষ্ট জনার আছে। যিনি আমার প্রধান চরিত্র একজন লয়ার, তিনি কি করে তার জুনিয়র ছেলে মেয়েদের নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করছেন তাই নিয়ে আমার লেখা। এবং আমার লেখার প্রধান চরিত্র সাধারণ মানুষের গল্প আমি লিখি। আমার লেখার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো সাধারণ মানুষ যারা ছুটছে, যারা পড়ে যাচ্ছে, আবার উঠছে, ঠক্কর খাচ্ছে, তাদের নিয়ে হচ্ছে আমার লেখা। আমার ধারণা ভালো লাগবে। সবগুলোই কোর্টরুম ড্রামা এবং ক্রাইম থ্রিলার। স্যার, ক্রাইম থ্রিলার, কোর্টরুম ড্রামা, এখন তো রাজ্যবাসীর সন্ধেবেলার প্রাইম টাইম শোও মানে কাইন্ড অফ কোর্টরুম ড্রামাই দেখি, টিভির পর্দাও স্যার থ্রিলারই দেখছি। স্যার, আলটিমেটলি এই সমাজের এই ঘটনাগুলো বর্তমান সময়ে খুব কম সিনেমা বইতে উঠে আসে। এই যে চারিদিকে এরকম দুর্নীতি বলুন, একাধিক ঘটনা বলুন, আপনার কি মনে হয় লেখকদের কত বেশি করে এই সকল ঘটনাগুলোকে পুঁথিগত আবদ্ধে আটকানো উচিত? না, নিশ্চয়ই। দেখুন, সমাজের খারাপ দিক তুলে ধরা সাংবাদিকদের এবং লেখক লেখিকাদের কর্তব্য। সমাজে যা ঘটছে, যদি দুর্নীতি ঘটে থাকে দুর্নীতি, যদি অসামাজিক ঘটনা ঘটে সেগুলোকেও তুলে ধরা হচ্ছে আমাদের কর্তব্য। আমরা লেখার মাধ্যমে তুলে ধরতে পারি এবং সাধারণ মানুষকে সচেতন করতে পারি। সাধারণ মানুষের যদি পছন্দ না হয় তো বন্ধ করে দিতে পারেন।
দ্বিতীয় কথা হচ্ছে, আমি দেখেছি সাধারণ মানুষ কেন বই পছন্দ করবেন না। আপনি বাজারে গেলে 1 কেজি পাঁঠার মাংসের দাম হয়তো 780 টাকা থেকে 800 টাকা, সেই টাকায় আপনি 4টে ভালো বাংলার বই পেয়ে যেতে পারেন, তাহলে মানুষ কিনবেন না কেন? আর এটা দেখুন কলকাতা বইমেলা, সাধারণ মানুষ আসছেন, সাধারণ মানুষ কিনছেন। অনেকে বলছেন বইমেলাতে অনেক ভিড় হয়, লোকে কেনেন, আমি কিন্তু তা মনে করি না। প্রচুর মানুষ আসছেন, প্রচুর লেখক লেখিকা রয়েছেন, তাদের বই কিনছেন, তাদের বই পড়ছেন, এবং একটা বিরাট একটা ইন্ডাস্ট্রি। আজকে অনেকে আমাকে বলেন যে বাংলা তারা পড়তে পারে না বা তাদের ছেলেমেয়েরা বাংলা পড়তে পারে না। এই তো কিছুদিন আগেই একটা বাচ্চা ছেলে আমায় বলল যে আঙ্কেল তুমি নাকি ক্রাইম থ্রিলার লেখো, তুমি জন গ্রিশামের বই পড়েছো? তো আমি তো বাংলা মিডিয়ামের ছেলে, আমি জন গ্রিশামের বই পড়িনি। আমিও তো হার মানব না। আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম, তুই আমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পড়েছিস, লীলা মজুমদার পড়েছিস? সে আবার আমাকে জিজ্ঞেস করলো তুমি হ্যারি পটারকে চেনো? আমি আবার ওকে পাল্টা দিলাম, তুই আমাদের রূপকথা রাজপুত্রদের চিনিস? দেখুন, তার মানে দাঁড়াচ্ছে একটা প্রজন্ম, তার বাংলাতে আমাদেরও যে রূপকথার রাজপুত্ররা রয়েছে, রাক্ষস খক্ষস রয়েছে, তারা চেনে না। তার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী চেনে না, কিন্তু আবার বিদেশি লেখক লেখিকাদের চেনে। আমার তাতে কোনো আপত্তি নেই। আমার বক্তব্য বাংলাটাতেও জানো, এটা একটা বিরাট সমুদ্র। আপনি ভেবে দেখুন, জেলা বইমেলাগুলি হচ্ছে, কলকাতা বইমেলার মতো এত বড় বইমেলা হচ্ছে, এই বইকে কেন্দ্র করে সিনেমা তৈরি হচ্ছে, সিরিয়াল তৈরি হচ্ছে, আজকাল শ্রুতি নাটকের মতো অডিও ড্রামা তৈরি হচ্ছে। কি কমতি আছে আমাদের জগতের? আমার আরও হাসি পায়, আমি বিভিন্ন জায়গায় বলি যে আজকাল বিয়েতে, পৈতেতে, জন্মদিনে মানুষ কাপ ডিশের সেট দেয়, কাঁচের গ্লাসের সেট দেয়, কেন বই দেয় না? বইটা তো থেকে যায়, প্রজন্মের পর প্রজন্ম এই বইটা পড়তে পারেন, এবং বই হচ্ছে মানুষের বন্ধু, যে কখনো বিট্রে করবেন। আপনি আমাকে বললেন দুর্নীতির কথা, দেখুন চেনা জানা মানুষগুলি কীরকম বদলে যাচ্ছে। কারো ঘরে খাটের তলা থেকে টাকা পাওয়া যাচ্ছে, কেউ দুর্নীতি করে বড়লোক হচ্ছে, কিন্তু বই কখনো বিট্রে করবে না। মানুষ বিট্রে করতে পারে, বই তো কখনো করবে না। বইকে যদি ভালো না লাগে, ঘরের এক কোনায় থেকে যাবে, তাকে তো আপনার ফেলে দেওয়ারও দরকার নেই, ঘরের একটা কোনায় থাকুক। আমি ছোটোবেলায় যে বইটা পড়েছি, আমার মনে আছে, আমি অভাগীর স্বর্গ পড়লাম, অভাগীর স্বর্গ পড়েছিলাম ছোটোবেলায়, কিছুদিন আগে আবার পড়লাম, আর এক রকম যেন দরজা খুলে যাচ্ছে। এ এক অসাধারণ অনুভূতি। আমি চাই যারা আপনারা অনুষ্ঠান দেখছেন, শুনছেন, তারা সবাই বই কিনুন, বই পড়ুন। আমি লিখছি বলে না, আমি তো আমার অভিজ্ঞতা শেয়ার করছি, আমার অনেক কিছু বলার আছে। এবং আমি আপনাকে বলি, দুঃখ করে না, এটা হয়তো শাপে বর যে আমার বন্ধুবান্ধবও কম, বন্ধুবান্ধব কম বলে আমার আড্ডাটাও কম। আমি অনেক লিখতে পারি, আমার হাতে এখনও অনেক সময় আছে, আমার মাথার মধ্যে বিজবিজ করে লেখা, এবং আমি হাতে মানে কাগজে কলমে লিখি। আমি রোজ রাত্রিবেলায় বা রাত 12টা থেকে 1:30টা লিখি, লিখতে আমার ভালো লাগে। স্যার, আপনি অনেক আইনত অনেক কেস লড়েছেন, এরকম কোনো কেসের কথা মনে পড়ে যেটা কোনো দিন ভুলবেন না, যেটা আপনাকে নাড়িয়ে দিয়েছিল? সেইগুলো নিয়েই লেখা আমার এই বই। একটু দর্শকদের বলুন একটা গল্প। হ্যাঁ, না, অনেক গল্প আছে, যেমন এর মধ্যে একটা গল্প আছে, আলাদা করে আমি বলবো না, নাম বলাটা ঠিক হবে না। আমরা সুপ্রিম কোর্ট অবধি সে মামলায় আমরা জয়লাভ করেছি। এক ভদ্রমহিলা, তিনি নিরপরাধ ছিলেন, তিনি 13 বছর জেল খেটেছিলেন বিনা অপরাধে, তাকে নিয়ে একটা গল্প রয়েছে। এখানে আর একটা গল্প আছে, ভিক্টর ঘোষ হত্যা কাহিনী বলে। একটি অল্প বয়সী ছেলে, যার মৃতদেহ পাওয়া গেছিল বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপরে, এবং পুলিশ সেটাকে বলে দিয়েছিল অ্যাক্সিডেন্ট। পরে তার বাবা সেই মৃতদেহের ওপরে হাত বোলাতে বোলাতে কাঁদছিলেন হাসপাতালে, হঠাৎ তিনি লক্ষ্য করলেন কাঁধের কাছে একটা ফুটো। তিনি চিৎকার করে উঠলেন, যেটা তো নিছক অ্যাক্সিডেন্ট নয়। তিনি পুলিশকে ডাকলেন, এবং পুলিশ দেখলো সত্যি সত্যি পোস্টমর্টেমে দেখা গেল কেউ তার পেছন থেকে গুলি করেছে, গুলিটা কাঁধের দিক থেকে নেমে হিপ জয়েন্টে আটকে রয়েছে। আমরা 10 বছর বাদে সে মামলায় সিবিআই এনকোয়ারি পেয়েছিলাম। আজকে যে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা রায় নিয়ে হই হই, সে মামলাতে দীর্ঘদিন শুনানি করে মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সিবিআই এনকোয়ারি দিয়েছিলেন। কলকাতার কিছু নামকরা মানুষের বিরুদ্ধে সে অভিযোগ উঠেছিল। এইরকমই অজস্র ঘটনা যেগুলো আমি ভুলতে পারিনি, সেগুলো নিয়েই তৈরি হয়েছে আমার এই গল্পগুলো। আর এই ভাঙা ঘরের আয়নায়, যেটা আমার এবছর বেরোলো, এখানে আছে 6টা গল্প, 6টা অত্যন্ত মর্মস্পর্শী গল্প, মর্মস্পর্শী ঘটনা নিয়ে তৈরি গল্প, যে গল্পগুলি আমার মনে দাগ কেটে গেছে, আমি ভুলতে পারিনি, সেগুলোই আমি এখানে লিপিবদ্ধ করেছি। তো আমিও সাধারণ মানুষের কাছে অনুরোধ করব, আপনারা বাংলা বই পড়ুন, আমার বইও পড়ুন, আমার বইও পড়ুন। স্যার, আমার একদম শেষ প্রশ্ন, আপনার কি মনে হয় রাজনীতিবিদদের মুখে যে কুকথা এখন শুনতে পাওয়া যায়, সোশ্যাল নেটওয়ার্কে যেরকম আমরা একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করি, বই একটা উত্তরণের পথ এনে দিতে পারে, এবং বর্তমান রাজনৈতিক সংস্কৃতিকে অন্তত বই একটা অক্সিজেন দিতে পারে কোথাও গিয়ে? এটা খুবই বিতর্কিত একটা বিষয় হলো, কারণ
দেখুন, রাজনীতিবিদরা গালাগালি দেবেন, কুকথা বলবেন, এটা তো আমরা ভাবতে পারি না। আমরা রাজনীতিবিদ দেখেছি, জওহরলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, তাদের কথা বলি, তাদের তো কুকথার প্রয়োজন ছিল না। তারা তো সুন্দর ভালো ভাষায় সাধারণ মানুষের মন জয় করতে পারতেন। আজকে কুকথার প্রয়োজন হয় ভেসে থাকবার জন্য। সবাই জানেন যে একবার একটা কুকথা বলতে পারলে টিভিতে জায়গা পাওয়া যাবে, বারবার সেটা খবরে আসবে। রাজনীতিবিদরা কুকথা বলবেন, এটা তো ভাবাই যায় না। তার সঙ্গে বইয়ের কোনো সম্পর্ক নেই। আজকে আমার বলতে খারাপ লাগছে যে একটা বাঙালি ছেলে, আপনি রাস্তায় কান পাতুন, বাস স্ট্যান্ডে যান, অটোয় উঠুন, এক লাইন তিনটে গালাগালি না দিয়ে বলতেই পারবে না। অর্থাৎ তারা একটা লাইনের মধ্যে তিনটে খারাপ কথা বলবে, কুকথা বলবে, এটার কোনো প্রয়োজন আছে? আপনি আপনার বক্তব্যটা সুন্দর করে বলে তবে তো মানুষের মন জয় করবেন। আপনি ঠিকই বললেন, প্রথমে যখন বললেন আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে কথা বলি রাজনীতির ঘটনা নিয়ে বা আমাদের আইনি জগৎ নিয়ে কথা বলি। আমার তো মনে হয় না আমাকে কখনো খারাপ কথা বলে মানুষের মন জয় করতে হয়েছে, বা যারা আমাকে ভালোবাসেন তারা আমি খারাপ কথা বলি না এই জন্যই কিন্তু ভালোবাসেন। আর আজকের প্রজন্ম খারাপ কথা বলে বলে আমার নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছা হয় যে তার মানে আমরা ব্যর্থ, আমরা আগের প্রজন্মের মানুষ, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষাই দিতে পারিনি। খারাপ কথা বলে ভেসে থাকতে হবে কী জন্য? আজকে যারা রাজনীতি করছেন সবাইকে সম্মান জানিয়ে বলছি যে কুকথায় আপনি কিন্তু সাধারণ মানুষের থেকে দূরে যাচ্ছেন। হয়তো আপনাকে খানিকক্ষণ দূরদর্শনে দেখানো হবে বা টিভির পর্দায় দেখানো হবে, কিন্তু আপনি মানুষের মন জয় করতে পারবেন তা কিন্তু নয়। আমরা সাধারণ বাঙালি সমাজ একজন নেতার অপেক্ষায় রয়েছি, তিনি সুন্দর করে আমাদের মন জয় করবেন। কেন আমরা তাকে ভোট দেব তিনি বুঝিয়ে বলবেন, তাকে খিস্তি খেউর করে ভোট চাইতে হবে না। আজকে তো একটা সমস্ত রাজনীতিবিদদের যথাযোগ্য সম্মান জানিয়ে বলছি যে যেন উত্তেজনা, এটা উত্তেজিত হয়ে কথা বলতে হবে, কাউকে আক্রমণ করতে হবে, তা না হলে যেন বড় রাজনীতিবিদ হওয়া যাবে না। আমার এখানে আপত্তি আছে যে সুন্দর করে সাধারণ মানুষের কাছে পৌঁছন না, আসুন না, আমরা তো আপনাদের অপেক্ষায় রয়েছি। আমরা তো শুনতে চাই। রাজনীতিবিদরা হলেন সমাজ সংস্কারক বলি, তারা নতুন সমাজ তৈরি করবেন, পুরনো সমাজের বা পুরনো প্রজন্মের বা পুরনো জমানার খারাপটাকে ধুয়ে মুছে ফেলে নতুন জমানা নিয়ে আসবেন। তাই জন্যই তো আমরা তাদের ভোট দিয়ে জয়যুক্ত করি। তাকে গালাগালি দিয়ে মানুষের মনে জায়গা পেতে হবে, এটা ভাবাই যায় না। এটা কিন্তু বাংলা সমাজের পরিপন্থী। বঙ্কিমচন্দ্রই বলুন, শরৎচন্দ্রই বলুন, বা বিভূতিভূষণ বা হাল প্রজন্মের লেখক লেখিকারা, কাউকে গালাগালি দিয়ে খিস্তি খেউর করে মানুষের মনে জায়গা করতে হয়েছে, এটা আমার মনে হয় না। কাজেই আজকের প্রজন্মের যারা রাজনীতিবিদ তাদেরকে সম্মান জানিয়ে বলবো, যদি সম্ভব হয় বাংলা সমাজকে সমৃদ্ধ করুন, সুন্দর কথা বলুন, সুন্দর ভাষার ব্যবহার করুন। মনে রাখবেন আপনাদের কিন্তু আমরা দেখছি, আমরা মানে আমার প্রজন্ম নয়, পরবর্তী প্রজন্মও দেখছে, তাদের সকলেরই আইডল দরকার। বিবেকানন্দ, দেখুন একটা কথা বলি, আমার এটা খুব অদ্ভুত লাগে যে গালাগালি দিয়ে খিস্তি খেউর করে স্মার্ট হতে হবে। তাহলে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায়, তাদের চেয়ে স্মার্ট লোক কোথায় আছে আমাদের বাঙালি সমাজে? তারা তো কখনো গালাগালি দিয়ে কথা বলেননি। তাহলে এই প্রজন্মের রাজনীতিবিদদের গালাগালি দেওয়ার দরকারটা কি? সুন্দর করে কথা বলুন, আমরা তাদের সঙ্গে আছি। আমাদের মানে সাধারণ বাঙালির মন জয় করুন, তাতে খিস্তি খেউর করার দরকার নেই। অবশ্যই অনেক কিছুই তো দরকার নেই। রাজনীতিবিদদের শিক্ষা নিয়ে যখন কথা বলছিলেন, আমার রাস্তার হবু শিক্ষকরা যে আন্দোলন করছেন সে কথা মনে পড়ে যাচ্ছিল। তবে সে কথা আজ থাক। বই পড়ুন, বই আমাদেরকে ভালো রাখতে পারেন বলে আমার বিশ্বাস। আমার পাশে যিনি বসে আছেন, বন্ধ করবেন তার আগে একটা কথা বলি। আপনি যখন হবু শিক্ষক শিক্ষিকাদের কথা বললেন, যে এই বইমেলায় তাঁরাও কিন্তু লেখা দিতে পারতেন। আজকে দীর্ঘদিন ধরে তারা রাস্তায় বসে আছেন, তাঁরা তাদের ভেতরের যে সত্তা সেটাকে প্রকাশই করতে পারছেন না। তাদের প্রতি কিন্তু আমরা যথাযোগ্য ব্যবহার করিনি। আমি একটা গল্প বলি আপনাদের, এটা শোনা গল্প। তিয়েনানমেন স্কোয়ারে যখন বলা হয়েছিল সাধারণ মানুষকে গুলি চালাতে, তখন প্রথমে কিন্তু সৈনিকরা বন্দুক নামিয়ে নিয়েছিলেন, বলেছিলেন কাদের গুলি চালাবো, এরা তো আমাদের ঘরের ছেলে মেয়ে। তারা গুলি চালাননি প্রথম। তারপরে আমার এখানে যখন আমি দৃশ্যটা দেখি, মানে অদ্ভুত লাগে যে এই ছেলে মেয়েগুলিকে লাথি মেরে, হাঁটু দিয়ে গুঁতো মেরে, কামড়ে দিয়ে জেলে তুলতে হবে। কারা করছেন? এরা তো আমাদের ছেলে মেয়েদের উপর আপনারা অত্যাচার করছেন। এটার কিন্তু আমি প্রতিবাদ করি।
ভাবা যায় না যে আমাদের মেধা সম্পন্ন ছেলেমেয়েরা কীভাবে দিনের পর দিন রাস্তায় বসে রয়েছেন। আমার এর তীব্র প্রতিবাদ রইল। অবশ্যই অসংখ্য ধন্যবাদ স্যার। আপনারা যারা বই ভালোবাসেন দ্বীপ প্রকাশনে চলে আসুন, অসংখ্য বই, যা সর্বশেষ সংযোজন ভাঙা ঘরের আয়নায়। এ শুধু তাই নয়, আগের বছরও সাদা কালো থেকে শুরু করে গ্যাংস্টার অসংখ্য বই এসছে। এসে একটু কালেক্ট করুন দ্বীপ প্রকাশনে, বই আপনাদের বাঁচিয়ে রাখতে পারবে। বই হয়তো ভবিষ্যতে জীবনকে অনুপ্রেরণা যোগাতে পারে। অনুপ্রেরণায় রাজ্য চলে, আপনারা বই পড়লে আপনারা এগোতে পারেন বলে আমার দৃঢ় বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও।